ছোট থেকেই বৃষ্টি আমার বড্ড প্রিয়। প্রকৃতির চঞ্চল খেলায় মেতে উঠে মুক্তোর দানার মতন ঝরে পড়তে থাকা জলবিন্দুগুলো যখন গাছের পাতা বেয়ে মাটির সংস্পর্শে আসে, তখন নিজে থেকে যেন সৃষ্টি করে এক নতুন গান, যেন মা সরস্বতী নিজ হস্তে বীণা তুলে নিয়েছেন আর ধরিত্রীকে শিখিয়ে দিচ্ছেন নতুন রাগ। আর ধরিত্রী দেবীও তা শিখতে পারার প্রফুল্লতায় বাতাসে মিশিয়ে দিচ্ছেন তার সুবাস। এই প্রবল বৃষ্টির মাঝে একটা ম্যাগাজিন নিয়ে জানালার ধারটায় বসেছিলাম বটে, কিন্তু এই রকম প্রকৃতির মায়া অনবরত কানে আসাতে মনটা কেন জানি কোনো এক অজানা কারণে উদাসীন হয়ে উঠল। তাই আর ম্যাগাজিন না পড়ে সেটি বন্ধ করে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে। বিগত 25 বছরের বিবাহিত জীবন আমার, আর বিয়ের 25 বছর পরে এসেও বউকে সৌভাগ মাখানো আদুরের গলায় কাছে ডেকে গল্প করা, না, আর হয় না। জানি কথাটা শুনতে বেশ কঠিন লাগছে কানে, তবে এইটি সত্য। কিছুক্ষণ পরেই আমার স্ত্রী স্নান সেরে তার কেশ রাশি মুছতে মুছতে ঘরে ঢুকেই রেডিওর বোতামটা টিপে দিতেই সঙ্গে সঙ্গে শোঁ শব্দে বেজে উঠল একটা গান। তোমার বৃষ্টি খুঁজেছে আমাকে, জানি না কারণ যেভাবে মিশেছে মনটা আবারও নতুন করে গিয়ে আরো গেঁথে বসলো জানালার বাইরে পড়তে থাকা বৃষ্টির মধ্যে। কিভাবে কতক্ষণ কেটে গেছে জানি না। মনটা এতটাই স্থির হয়ে পড়েছিল যে কখন বৃষ্টি থেমে গিয়ে সূর্যের সোনালী কিরণ বাইরের উঠানে অল্প বিস্তর জমে ওঠা জলের পাতলা চাদরটাকেও নিজের সোনালী বর্ণে রাঙিয়ে তুলেছে সেটা বুঝতে পারিনি। চটকাটা ভাঙলো দরজায় পড়তে থাকা জোর কড়াঘাতের শব্দে। সম্বিত ফিরতেই বুঝলাম বৃষ্টি থেমে গেছে। ঘরের এক কোণে টাঙানো দেওয়াল ঘড়িটার দিকে তাকাতে দেখলাম ঘড়ির কাঁটা বিকাল 4টে ছুঁই ছুঁই। বুঝতে আর দেরি হলো না যে দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কে হতে পারে। আরে ভায়া, এতক্ষণ ছিলে কই হে? সেই কখন থেকে কড়া নেড়ে চলেছি, আমি তো ভাবলাম ঘুমিয়ে কাদা হয়ে গেছো। দরজাটা খুলতেই দরজার বাইরে থেকে প্রায় এক নিঃশ্বাসে সমস্ত কথাগুলো বলে নিয়ে একটা দম ফেলল কিশোরী। আরে ভায়া, করো কি? একটু দম নাও হে, আমি তো পালিয়ে যাচ্ছি না। এসো এসো, ভেতরে এসো। না হে ভায়া, আমি আসছি না ভেতরে, বরং তুমি এসো বাইরে। চলো দুজনে মিলে কোথাও যাওয়া যাক। কোথা থেকে? আরে এই বৃষ্টি মুখর দিনে আমাদের আস্তানা ভুলে গেলে ভায়া? শেষের কতটুকু বলতে বলতে নিজের পাঞ্জাবির পকেটে হাত ভরে একটা পাসিংসের প্যাকেট বের করে আমার সামনে সেটা উঁচিয়ে ধরে ভ্রু নাচে ইশারা করতে বুঝলাম সে কোন আস্তানার কথা আমাকে বলতে চাইছে। আমি বললাম, আরে দেখেছো, একেবারে বলে গেছি। জানতুম। এইবার চট করে পাঞ্জাবিটা গায়ে গলিয়ে বেরিয়ে আসো দেখি। পাঞ্জাবিটা গায়ে দিয়ে গিন্নিকে জানিয়ে একটা ছাতা হাতে বেরিয়ে পড়লাম আমি কিশোরীর সাথে। ট্রামটা যখন মডলেনে এসে থামলো, আমার ঘড়িতে তখন প্রায় 4:45। সূর্য নিজের হলুদ আভাটা সাপের খোলসের ন্যায় ছাড়িয়ে লাল আভার চাদর নিজের গায়ে জড়িয়ে নিয়েছে ততক্ষণে। ট্রাম থেকে নেমে আমরা দুই বন্ধু মিলে গিয়ে দাঁড়ালাম গলির মোড়ের ওই তেলে ভাজার দোকানটার সামনে। কিছুক্ষণ পরে কয়েকটা তেলে ভাজা নিয়ে পয়সা মিটিয়ে এগিয়ে চললাম আমাদের গপ্পপুরো, এই না থরি ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। বাড়ির বাইরে টাঙানো সাইনবোর্ডটা দিন দিন মলিন হয়ে পড়লেও তাতে লেখা কথাগুলো একটু কষ্ট করে পড়লে এখনো পড়া যাবে। তারানাথ জ্যোতির্বিনোদ, হাত দেখানো, সঙ্গে সঙ্গে কোষ্ঠী বিচার ও তন্ত্র মতে গ্রহ শাস্তি কবচ করা হয়। বড় বড় রাজা মহারাজাদের প্রশংসাপত্র আছে। 5 তারায় একটা তারা যেন ঘষা খেয়ে খসে পড়ে গেছে, আর এখন বাকি রয়ে গেছে মাত্র 4টি। দরজায় কড়া নাড়তেই একটু পরে দরজা খুলে দিল চারি দরজা খুলে দিতেই কিশোরী একগাল হেসে তেলে ভাজার ঠোঙাটা চারির হাতে ধরিয়ে দিয়ে বলল, কেমন আছিস চারিমা?
ভালো আছি কাকাবাবু, আপনারা কেমন আছেন? আমরাও বেশ আছি। তা ঠাকুরমশাই ভিতরেই আছেন? হ্যাঁ কাকাবাবু, বাবা ভিতরেই আছেন, পূজার ঘরে। আপনারা আসুন না, ভিতরে বসুন, আমি ডেকে দিচ্ছি বাবাকে। চারি আমাদের বসতে বলে চলে গেল ভিতরের ঘরে। আমরাও ঘরে ঢুকে বসলাম, ঘরের এক কোণে রাখা তক্তপোষের ওপরে। আমাদের বসার জায়গাটা এমন ছিল যেখান থেকে ঠাকুরমশাইয়ের ঘরের জানালা হয়ে বাইরের পরিবেশ ভালোভাবেই দৃশ্যমান হয়। আমাদের নজর পড়ল বাইরের দিকে। লাল সূর্যটা হারিয়ে গিয়ে এই সন্ধ্যার মুখে এসে আকাশের মুখ আবার গম্ভীর হয়ে উঠেছে আস্তে আস্তে। একটু পরেই চারি 3 কাপ চা আর তেলে ভাজা দিয়ে গেল আমাদের। বুঝলাম যে ঠাকুর মশাইয়ের প্রবেশ শীঘ্রই হতে চলেছে। আর ঠিক তারপরেই কিছুক্ষণের মধ্যেই গলা খাগড়ি দিতে দিতে প্রবেশ করলেন ঠাকুর মশাই। ঘরে প্রবেশ করে তিনি এসে বসলেন আমাদের সামনের দিকে জানালাটার কাছটায় রাখা চৌকিটার উপরে। মেঘের ঘন ঘটায় সন্ধ্যার অন্ধকার আজ যেন তাড়াতাড়ি নেমেছে পৃথিবীর বুকে। অন্ধকার ঘনিয়ে আসতেই চারিয়ে এসে একটা লণ্ঠন জ্বালিয়ে দিয়ে গেল ঘরের এক কোণে। তা ঠাকুরমশাই কেমন আছেন? স্তব্ধতা ভেঙে এবার বলে উঠল কিশোরী, সবটাই দেবী মধুসুন্দরীর কৃপা, নয়তো এই মন্দার বাজারে এক প্রকার কাজহীন বেকার মানুষ হয়েও রোজ ঠিক দিন এনে দিনকে সহজেই পার হয়ে যাচ্ছে। তা তোমাদের খবর কি হে? আমাদেরও ওই একই হাল ঠাকুরমশাই। 3 দিন জিনিসপত্রের যা দাম বাড়ছে সেই হারে তো আর বেতন বাড়ছে না। তাও আপনাদের আশীর্বাদে কেটে যাচ্ছে ভালোই। আমার নিজেরই ঠিক নেই, আবার আমার আশীর্বাদ। সবই মায়ের কৃপা, বুঝলে কিশোরী। আমরা মানুষেরা শুধু নিমিত্ত মাত্র। তাই তো পান্নালাল ভট্টাচার্য বলে গেছেন, সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। না, আপনাকে কোনোদিনও কোনো কিছুর শ্রেয় দেওয়া গেল না। প্রত্যেকবারই আপনি ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে আসেন। মৃদু হাসলেন তারানাথ আর তারপর বললেন, জানো হে, বিবাহ এমন একটি সম্পর্ক স্থাপনা যেটিকে বিধাতার দান বলা হয়। যদি আমরা এটিকে সঠিকভাবে চালনা করতে সক্ষম হই, তাহলে এটি কোনো দিনই একঘেয়ে মনে হয় না, সেটা 5 বছর হোক বা 25। এক কথার মাঝে এমন অন্য প্রসঙ্গ তুলে ধরা এক প্রকার হতভম্ব করল কিশোরীকে। সে প্রথমে বুঝে উঠতে পারছিল না যে কেন বা কাকে উদ্দেশ্য করে হঠাৎ এই কথা বলা হলো। এদিকে আমি বুঝে ফেলেছিলাম যে কিশোরী আমার বাড়ি আসার আগে আমি আমার স্ত্রীর সম্পর্কে যেটি ভাবছিলাম সেটা ধরা পড়েছে আজও ঠাকুরমশাইয়ের সামনে। কিশোরী এখনো তাকিয়ে চলেছে একবার আমার দিকে আর ঠাকুরমশাইয়ের দিকে, কিন্তু ঠাকুরমশাই তার শান্ত দৃষ্টিটা একভাবে জমিয়ে রেখেছেন আমার উপরে। আমি এক প্রকার লজ্জিত হয়ে কিছু না বোঝার ভাবে প্রসঙ্গ বদলাবার উদ্দেশ্যে বলে উঠলাম, ঠাকুরমশাই, আজ প্রকৃতির রূপটা দেখেছেন? আপনার পিছনের খোলা জানালার দিকে একবার চেয়ে দেখুন, কি অপূর্ব মায়ায় আবারও সেজে উঠেছে প্রকৃতি। দেখুন না। ঠাকুরমশাই, একবার আমেজটা দেখুন। এই আমেজে একটা রোমহর্ষকর গাঁজাখড়ি গল্প না হলে যে। ঠাকুরমশাই চোখে যেন ধক করে একরাশ আগুন জ্বলে উঠল। কিশোরীর কথা পুরোনো হতে দিয়েই ঠাকুরমশাই বলে উঠলেন, আমার গল্প গাঁজাখুরি? তাহলে আসো কেন, হ্যাঁ, শুনতে? না এলেও তো পারো। তোমাকে কতবার বলেছি কিশোরী, আমি যা বলি তার কোনোটাই গল্প নয়। এগুলির এক একটা আমার জীবনে ঘটে যাওয়া বাস্তব সত্য, যার সম্মুখীন আমি হয়েছি, তোমরা নয়। তাই তোমাদের অবাস্তব মনে হলেও আমি যে ঘটনাগুলোর ভুক্তভোগী আর প্রত্যক্ষদর্শী হে, সেটা কিভাবে অস্বীকার করি? আরে ঠাকুরমশাই, ওর কথা ছাড়ুন না। ও কি বলতে কি বলে ও নিজের কোনো ঠিক থাকে না। তাই এই আমেজে নিজের জীবনের কোনো একটা ঘটনা তুলে ধরবেন নাকি আজকে আমাদের কাছে? ঠাকুরমশাইকে রেগে যেতে দেখে ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টায় বলে উঠলাম, আমি এখনো জমলো কই হে বিভূতি? ঠাকুরমশাইয়ের এই কথাটা প্রথমে ঠিক বুঝতে পারলাম না,
অন্যদিকে কিশোরী একটা দুষ্টুমি মাখা হাসি নিয়ে চেয়েছিল আমার দিকে, আর একটু পরেই নিজের পাঞ্জাবির বুক পকেট থেকে হাত বাড়িয়ে পাশিংসের প্যাকেটটা বের করে এগিয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। ও, এই যে, এই দিন ঠাকুরমশাই আপনার আমেজ। ঠাকুরমশাই বেশ খোশ মেজাজে হাত বাড়িয়ে সেটি গ্রহণ করে তার থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের মাঝে রাখলেন আলগাভাবে, আর তারপরে ফস শব্দে একটা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে নিয়ে অগ্নি সংযোগ করলেন। তাতে মাথাটা সামনের দিকে হালকা ঝুঁকিয়ে এনে তাতে আগুন স্পর্শের সাথে সাথে বাইরে গুরুম গুরুম শব্দে বিদ্যুৎ চমকে উঠল, যার প্রখর আলোর ঝেড়ে ঘরের মধ্যে অবস্থিত প্রত্যেকটি জিনিস যেন এক মুহূর্তের জন্য উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠল। তার সাথে দৃশ্যমান হয়ে উঠল ঠাকুর মশাইয়ের ডান দিকে চুন সুরকি খসে পড়া কঙ্কালসার দেওয়ালের সাথে টাঙানো মা কালীর ছবিটি, আর ওই আলোর ছটা ঠাকুর মশাইয়ের পেছন থেকে তার সাদা হয়ে পড়া চুলগুলো রূপালী রঙে রাঙিয়ে দিয়ে তাকে এক দেবীর রূপে ঢেলে দিয়ে গেল এক লহমায়। লাল শিখায় রেঙে যাওয়া সিগারেটে একটা তৃপ্তির টান দিয়ে নাক মুখ থেকে এক রাশ ধোঁয়া বের করতে করতে বলতে শুরু করলেন তারানাথ। আমার বারবার বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা আর নতুন রইল না বাড়ি বা গ্রামের কারোর কাছে। তো সেবার বড়াকরের তীর থেকে আমার বাড়ি ফিরে আসার পরই আমার বাবা মশাই ঠিক করলেন আমার বিয়ে দেবেন, তাতে করে যদি আমি সংসারে আবদ্ধ হই সেই ভেবে। বাবার উপরে কথা বলার সাহস আমার কোনো কালেও হয়ে ওঠেনি, তাই আমি মাকে দিয়ে জানিয়েছিলাম যে এই বিবাহে আমার ইচ্ছা নেই। মা আমাকে এসে জানালেন, তোমার বাবা যা স্থির করেছেন তাতেই তিনি অবিচল থাকবেন, কাজেই ওনাকে আর কিছু বলেই কোনো লাভ হবে না। উনি বলেছেন কাল তোমায় নিয়ে মেয়ে দেখতে যাবেন, মেয়ে দেখে একেবারে পাকা কথা দিয়ে তারপর বাড়ি ফিরবেন, তাই তুমি যাতে সময় মতো প্রস্তুত থাকো। মা তো কথাটা জানিয়ে চলে গেলেন। আমি পড়লুম বিপদে, কারণ সেই সময় আমার বিয়ে করার ইচ্ছা কোনোভাবেই ছিল না, আর যেখানে আমি মধুসুন্দরী দেবীর মতো নারীর সাক্ষাৎ পেয়েছি সেইখানে এই জগতের সেরা রমণীয় তুচ্ছ হয়ে পড়ে। একবার ভাবলাম গিয়ে সেখানে এমন কোনো উপদ্রব করব যাতে করে তারা নিজেরাই বারণ করে দেয়। আবার তারপরেই ভাবনা এলো যে বাবার অসম্মান হবে তাতে করে, আর আমি নিজের সুবিধার্থে স্বেচ্ছায় এই কাজ করতে পারবো না। কাজেই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে আমাকে যা করতে হবে আজ রাতেই। তাই আর দেরি না করে আমি আমার ঘরের কোণে রাখা শাবল তুলে নিয়ে মাটির দেওয়াল সন্তর্পণে কেটে মনে মনে মা বাবার কাছে ক্ষমা চেয়ে আমার পুটুলি হাতে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে সন্ধ্যার অন্ধকারে। গ্রামের লোকমুখে শুনেছি যে আমাদের গ্রাম হয়ে পূবের দিকে মাইল 1-1.5 হাঁটলে পূর্বে কিশোরগঞ্জ, যেখানের জমিদার দীন দয়াল চাটুর্যে যাত্রীদের জন্য অতিথিশালা করে রেখেছে। ঠিক করলাম রাতটা সেখানে কাটাবো। আমি কিশোরগঞ্জে যখন পৌঁছেছি তখন অন্ধকার আরো গভীর হয়ে এসেছে। চারিদিকে ঝিঝি পোকার অনবরত ডাক অনায়াসে ভঙ্গ করে ফেলেছে রাতের স্তব্ধতা। জমিদার বাড়ির মোটা মোটা স্তম্ভের সাথে লাগোয়া ছোট ছোট লণ্ঠনগুলো জমিদার বাড়িটিকে এমন ভাবে আলোকিত করে রেখেছে যেন নতুন বধূকে সাজানো হয়েছে সোনার নানা অলংকারে। লাল রঙের জমিদার বাড়ি, তার চারিদিক ঝিকমিক করছে আলোর ছটায়, যা দেখলে অনায়াসে জমিদার বাড়ির প্রতিপত্তির অনুমান করা যায় সহজে। কাছে যেতে বুঝলাম রাত নামতে জমিদার বাড়ির বাইরের দিকের সমস্ত চাকর বাকর যে যার বাড়ি ফিরে গেছে। সামনে লম্বা দেউড়ির খোলা দরজা থেকে দেখা যাচ্ছে সামনে রাখা লণ্ঠনের আলোয় খাতাপত্রে মুখ ডুবিয়ে কাছারিখানায় বসে আছেন একজন বছর 60-এর ব্যক্তি, যার গায়ে পেস্তা রঙের পাঞ্জাবি আর মাথায় লাল পাগড়ি। অনুমান করলাম সম্ভবত ইনি নায়েব মশাই।
সামনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালাম দরজার কাছটায়। আমি সেখানে দাঁড়াতেই খাদার মাঝ থেকে মুখ তুলে দরজার দিকে তাকিয়ে নায়েব মশাই বললেন, এত রাতে কি চাই? আগে আমি তারানাথ চক্রবর্তী, ভবঘুরে বলতে পারেন। শুনেছি আপনাদের জমিদার বাড়ি থেকে যাত্রীদের জন্য অতিথিশালার ব্যবস্থা করা হয়েছে, তাই আজকের রাতটা কাটানোর জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি। বলছি, একটু আশ্রয় মিলবে? বিলক্ষণ মিলবে, কেন মিলবে না? অতিথিশালায় একটা ঘর দিয়ে দিচ্ছি আর একটা সিঁড়ে দিয়ে দিচ্ছি। ওতে চাল, ডাল, আলু আর ঘি থাকবে। রান্নার ব্যবস্থা ওখানেই পেয়ে যাবে। একটা তেল ভরা লণ্ঠনও দিয়ে দিচ্ছি। আশা করি রাতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এই হরি! ভিতর থেকে জবাব এলো হরির। যে আগে কথা। জবাবে কিছুক্ষণ পরেই একজন বছর 60 কি 70-এর বৃদ্ধ, মাথায় টাক, গায়ে সাদা ফতুয়া আর পরনে ধুতি, কাঁধে একটা গামছা করে হাজির হলো কাছারি ঘরে। নায়েব মশাই তাকে দেখে বললেন, ইনি তারানাথ চক্রবর্তী, ব্রাহ্মণ সন্তান। এনাকে অতিথিশালায় নিয়ে যা আর একটা সিঁড়ে আর তেল ভরা একটা লণ্ঠন দিয়ে দে। রান্নার জায়গাটা দেখিয়ে দিবি আর শোয়ার জায়গাটা পরিষ্কার করে দিস, কেমন? যে আগে কথা। নায়েবের কথায় সম্মতি জানিয়ে আমার দিকে ঘুরে তিনি বললেন, আপনি তাহলে আসুন আমার সঙ্গে। আমি আপনাকে অতিথিশালায় আপনার ঘর দেখিয়ে আপনাকে শীতে আর লণ্ঠন এনে দিচ্ছি। আমাকে কথাটা বলে উনি এগিয়ে চললেন লণ্ঠন হাতে অতিথিশালার দিকে, আর আমি চলতে থাকলাম ওনার পিছন পিছন। কিছুক্ষণের ব্যবধানেই আমরা এসে পড়লাম অতিথিশালায়। ভিতর পানে এসে আমাকে আমার ঘর দেখিয়ে তিনি লণ্ঠনটা রেখে অন্ধকারে বেরিয়ে হারিয়ে গেলেন কোথায়, আর ফিরলেন একটা সিঁড়ে আর অন্য একটা লণ্ঠন হাতে। ফিরে এসে আমাকে সিঁড়ে দিয়ে আমার শোয়ার জায়গা পরিষ্কার করতে করতে বললেন, তা বাবু, কত দূর থেকে আইছেন? বাড়ি কোনে আপনার? আমি আসছি তা প্রায় মাইল 1.5 দূর থেকে। ভবঘুরের স্বভাব, শুনেছিলাম আপনাদের জমিদার বাড়িতে অতিথিশালার ব্যবস্থা আছে, তাই আজ রাতটা কাটানোর জন্য এখানে আসা। বেশ বেশ বাবু, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতে পারি? আরে বলো না, কি কথা, নির্দ্বিধায় বলতে পারো। আগে বলছি যে মানে আপনি কি সন্ন্যাসী? কি করে বুঝলে? আমার পরিধান যে রক্তাম্বর নয়। আগে বুঝতে পারি, চুলগুলো যে এমনি এমনি হারায়নি। তা বেশ, আমি সম্পূর্ণ সাধু বা সন্ন্যাসী নই। আসলে পথে ঘাটে ঘুরে বেড়াই আর সাধু সন্ন্যাসী পেলে তার সঙ্গ ধরে ফেলি। এই করেই আমার যৎসামান্য তন্ত্র শিক্ষা হয়েছে। আচ্ছা, তা বাবু, এই আপনার বিছানা রইল, বারান্দার ওই কোণে জ্বালানির কাঠ রয়েছে, আপনার যতটা দরকার নিয়ে নেবেন। আমি তাইলে আসি। আমাকে কথাগুলো বলে নিয়ে তিনি বেরিয়ে গেলেন আগের লণ্ঠন হাতে করে। আমি যথা সময়ে নিজের রান্না সেরে খেয়ে সব ধুয়ে রেখে ঘুমিয়ে পড়লাম। ভোরে ঘুম ভাঙল পাখি আর মোরগের আওয়াজে। প্রাতঃকর্ম সেরে স্নান করে ধ্যানে বসেছি। একটু পরেই হরি এসে চিড়ে, কলা, দই দিয়ে গেল আর বলল, বাবু, আপনার আমিষ চলে তো? হ্যাঁ, তা চলে বই কি। আমি তো আর বৈষ্ণবপন্থী নই। হে, তবে কেন? আসলে দুপুরের রান্নার জন্য কর্তামশাই জিজ্ঞেস করতে বলছিলেন। কাল হঠাৎ করে তেমন কোনো আয়োজন করতে পারা যায়নি, তাই আর কি। আরে সেসব কিছু করতে হবে না, আমি এই সকালেই রওনা দেব। কাজেই এত ব্যস্ত হয়ে লাভ নেই। আগে তা বললে কেমনে হয়? কর্তামশাই যে কয়েছেন আপনারে এখন যেতে না দিতি, আর কয়েছেন যে আপনাদের সাথে করে জমিদার বাড়ি নিয়ে যেতি। আচ্ছা। এই কথোপকথনের পরে আমি চুপ করে গেলাম। সকালে খাওয়া শেষে ওনার সাথে হাজির হলাম জমিদার বাড়ির ভিতরে।
সে কি এলাহি ব্যাপার! জমিদার বাড়ি নয়, যেন কোনো রাজপ্রাসাদ। মেঝেতে মোজাইক করা শ্বেত পাথর বেছানো, যার উপরে করা আছে সুন্দর সুন্দর সব কারুকার্য। সাদা রং করা দেওয়ালের গায়ে ঝুলছে পূর্বপুরুষদের ছবি, যা আঁকানো হয়েছে কোনো অতি উচ্চ মানের চিত্রকারকে দিয়ে। দেওয়ালে ঝুলন্ত সমস্ত আঁকাগুলো দেখলে একটা সহজেই ঠাহর করা সম্ভব যে এনাদের জমিদারি বেশ পুরনো আমলে। সিলিং এর সাথে লাগানো মোটা মোটা শাল কাঠের বাতানগুলো রং করা হয়েছে সবুজ রঙে, যেগুলির খোপে খোপে বাসা বেঁধেছে পায়রারা, যাদের অনর্গল ঘর ঘর শব্দে ভরে আছে সমস্ত জমিদার বাড়ি। জমিদার বাড়ির গিন্নি ঝিয়েরা মিলে একে একে লেগে আছে নিজেদের কাজে। আমি এই সমস্ত দেখছি এক মনে। এমন সময় ঘণ্টা আর একটা ভারী গলার মিশ্রিত শব্দের মন্ত্রোচ্চারণ আমার ধ্যান আকর্ষণ করলো নিজের প্রতি। ओम कृष्णोदरी महाचंडी मुक्त के सिंह बल प्रिय कुलाचार प्रसन्नाश्चे नमस्ते शंकर प्रिय गौरदंस्ते कोटरक्षी कीटी शब्द प्रसादिनी गौर घोर स्पर्श परेस्ते नमस्ते चित्तवासिनी वंदक पुष्प संकाशे त्रिपुरे भयनाशिनी भगदये समतपन्ने नमस्ते बरबंदिनी जय देवी जगद्धात्री त्रिपुराद्रे त्रिदेवते। ব্যক্তিটির আওয়াজ ভারী হওয়া সত্ত্বেও তার মন্ত্রোচ্চারণ এতটাই মধুর ছিল যে তার কণ্ঠ থেকে বেরিয়ে আসা এক একটি কম্পমান শব্দ আমার হৃদয়ের এক অজানা খুশির ঢেউ খেলিয়ে গেল। আমার সমস্ত শরীরের রোম রোম শিহরিত হয়ে উঠল। এক মহা উল্লাসে চোখে জল এসে আনন্দের তুঙ্গে উঠে আমার চোখ বুজে গেল অনায়াসে। সেই মুহূর্তে তার মন্ত্রোচ্চারণ শুনে জমিদার বাড়ির সকলে স্থির হয়ে পড়েছিল। থেমে গেছিল পায়রাদের ঘর ঘর শব্দ, আর সমস্ত জমিদার বাড়ি ভরে উঠেছিল মন্ত্রোচ্চারণ আর ঘণ্টার কলরবে। কিছুক্ষণ পরে মন্ত্র আর ঘণ্টার শব্দ থেমে তার বদলে শঙ্খের লম্বা লম্বা ধ্বনি প্রতিফলিত হতে শুরু করল, যা জানান দিল পুজো শেষ হওয়ার আর ফিরিয়ে আনলো আমাদের সকলের মন নিজের স্থানে, যা এতক্ষণ ধরে মায়ের মায়ায় হারিয়ে গেছিল এক অজানা প্রান্তরে। সবটা থেমে যেতেই আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি হরিকে জিজ্ঞেস করলাম, এই মন্ত্রোচ্চারণ? এইটি আমাদের জমিদার বাবুর আওয়াজ। রোজ সকালে তিনি স্নান সেরে আগে মায়ের পুজো করেন, তারপর বাকি অন্য কাজ। আগে অবশ্যই এক তান্ত্রিক ছিলেন যিনি রোজ সকালে মায়ের পুজো করতেন। তবে আমার প্রশ্ন বুঝে সেটি শেষ হবার আগেই কথাগুলো বলে বসল হরি। তবে সে অনেক কাহিনী। আপনি আসেন আমার সাথে, আসেন আসেন, আপনি আসেন, বাবুর কাছে নিয়ে যাই আপনারে। কিছুক্ষণ পরে আমরা দুজন মিলে পৌঁছালাম জমিদার বাড়ির ভিতরের দিকে। ভিতরের দালানে বসে আছেন এক বয়স 53 কি 54 ব্যক্তি, যার মাথায় আধ কাঁচা আধ পাকা ছোট ছোট কোঁচকানো চুল, চোখে সোনার চশমা, গায়ে ঘৃত বর্ণের কড়াই করা পাঞ্জাবি, গৌর বর্ণ মুখে লালিমা সুস্পষ্ট, গায়ে আভিজাত্যের ছাপ স্পষ্ট, গলায় সোনার চেন, ডান হাতের 5 আঙুলের মধ্যে 4টেতে নানা রত্নের বানানো আংটি, পরনে সাদা ধুতি আর পায়ে নাগরাই জুতো। এই বয়সে এসেও তার সোজা ভাবে বসে থাকা আর মোটা পাকানো গোঁফ আর তার প্রশস্ত বুক জানান দিচ্ছে যে তার শরীরে অসীম শক্তি আর তার যৌবন কালের সাহসিকতার, যেটি তিনি এখনো বজায় রাখতে সম্পূর্ণ সক্ষম। আমি সেখানে যেতেই তিনি উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন আমাকে আর বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, আমি দীনদয়াল চাটুর্যে, এই গাঁয়ের জমিদার। তা আপনার কাল কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, আপনাদের আতিথেয়তা অত্যন্ত সুব্যবস্থিত, আমার কোনো অসুবিধা হয়নি। তা বেশ বেশ বেশ,
তা আপনাকে কিন্তু কটা দিন এখানেই কাটিয়ে যেতে হবে ঠাকুর মশাই। আমি শুনেছি হরির কাছ থেকে। তবে দেখুন, আমি তো বৈরাগ্যের পথে আর ভব ঘুরে, তাই কোনো গৃহস্থে বেশি দিন যাবৎ থাকা আমার পক্ষে। সেসব শুনছি না, আপনাকে কটা দিন এখানে কাটাতেই হবে কিন্তু। আচ্ছা, রাজ আজ্ঞা, কি আর করা, পালন তো করতেই হবে। না রাজা আমি কোনো কালই নই, এটা আমার আজ্ঞা নয় মোটেও, এটা আমার যৎসামান্য আবেদন মাত্র। অবশ্য এতে আমার নিজেরও স্বার্থপরতা লুকিয়ে আছে বলতে পারেন। অর্থাৎ? না, সেটি না হয় দুপুরের খাবারের পরে বসে আপনাকে বলবো খন। বেশ, তবে তাই হোক। আচ্ছা, আপনাদের কুলদেবী কি মহাকালী? আগে হ্যাঁ, গত 10 পুরুষ ধরে ইনি আমাদের আরাধ্যা। ও আচ্ছা, যদি আপনার আপত্তি না থাকে আমি কি একবার দেখতে পারি মাকে? ছি ছি, এ কি কথা বলছেন ঠাকুর মশাই? সারা জগৎ সংসারের মানুষেরা মায়ের সন্তান, আর তার সাথে দেখা করতে চাইলে আমি আপত্তি করব, সে দুঃসাহস আমার যে নেই। আপনি আসুন, আমি নিজে আপনাকে নিয়ে যাই। হরি, তুই যা, রান্নার জোগাড় করতে বল। হরিকে কথাটা বলে আমাকে সাথে করে নিয়ে চললেন তিনি মন্দিরের দিকে। কিছুটা হাঁটার পর আমরা উপস্থিত হলাম সেখানে। জমিদার বাড়ির পিছনের দিকের দিঘির পাড়ে সাদা রঙের একটা মন্দির, যেটির চূড়া লাল রঙে রাঙানো। মন্দিরের গায়ে খোদাই করা নানান রকমের কারুকার্য আর দেব দেবীর মূর্তি, যেগুলির এক একটি দেব দেবী এক একটা চেনা অচেনা কাহিনী বর্ণনা করে চলেছে। মন্দিরের বাইরে টাঙানো কাঁসার ঘণ্টা 2-3 বার বাজিয়ে জমিদার মশাই আলতো হাতে কাঠের দরজার কপাট খুলে দিতেই ধুনোর ধোঁয়া বেরিয়ে এলো এক রাশ গর্ভগৃহের বাইরে। আর তারপরেই দর্শন পেলাম মায়ের অপরূপ রূপের। পদ্মাসনে বিরাজিত মায়ের মৃন্ময় রূপ, যা দেখে মনে হয় যে এটা মাটির হতেই পারে না। বড় বড় 2 চোখ, আর মায়ের কপালে তৃতীয় নয়নে সুশোভিত ছিল একটা নীলমণি। কি অপরূপ সেই রূপ! মায়ের করাল রূপের ব্যাখ্যা অনেক আছে, কিন্তু এটা ছিল যেন ঠিক বিপরীত। মায়ের পরনে ছিল লাল পেরে সাদা শাড়ি, যেটির আঁচল ঘুরিয়ে রাখা হয়েছিল মায়ের মাথার উপরে, ঠিক যেমন কোন নববধূ আঁচল মাথায় দিয়ে থাকে। মায়ের সমগ্র শরীরে ছিল নানা অলংকারের আচ্ছাদন, কোমরে ছিল কোমর বিছে। মায়ের চুল বিস্তৃত ছিল তার কোমর ছাড়িয়ে তার হাঁটু পর্যন্ত। মায়ের এক হাতে খড়গ, অপর হাতে একটা ছিন্ন মস্তক, অন্য হাতে চাঁদ মালা, আর এক হাতে বর মুদ্রা। সামনে জ্বলতে থাকা পঞ্চপ্রদীপের আলো উজ্জ্বল করে তুলেছে মায়ের সম্পূর্ণ মুখ। তবে মায়ের সেই সৌম্য রূপের মাঝেই যেন লুকিয়েছিল তার উগ্রতা। জানি না কিসের বা কার জন্য মা নিজের এই উগ্রতা ধারণ করেছেন। জানি না জমিদার মশাই বা তার বাড়ির অন্যান্যরা সেটা দেখতে পাচ্ছে কিনা আদতেও। মায়ের ঠিক পেছনের দেওয়াল কেটে জালি মতো নকশা কাটা হয়েছিল, যেটির সাহায্যে মন্দিরের গর্ভগৃহে খুব সহজেই দিঘির পাড় বেয়ে ঠান্ডা বাতাস প্রবেশ করত। এইখান থেকে মন্দিরে ঢুকতে থাকা মৃদু মন্দ বাতাস মায়ের চুলে আলতো দোল খাইয়ে চলে যাচ্ছে আমাদের ছুঁয়ে অনবরত। আচ্ছা, এইভাবে যে কোনো অজানা অচেনা একজনকে বাড়িতে কয়েকদিনের জন্য রেখে নেওয়া, মানে না, আমরা জানি আপনি মানুষটা কারো ক্ষতি করেন না কখনো, কিন্তু ওনাদের কাছে তো আপনি নতুন ছিলেন, কাজেই এক রাতের সামান্য পরিচয় তারানাথের গল্পের মাঝেই নিজের স্বভাব সিদ্ধভাবে মুড়ি আর তেলে ভাজা চিবোতে চিবোতে প্রশ্নটা করে বসল কিশোরী। ভাবলাম দিল, যা হয়ে গেল, সমস্তটা একেবারে মাটি করে ফেলল কিশোরী। এবার নিশ্চয়ই ঠাকুরমশাই চটে যাবেন আর হয়ে যাবে সেখানেই গল্পের দফারফা। কিন্তু না, হলো ঠিক তার উল্টো। তারানাথ
ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা টেনে বললেন, সেই সময় কারোর মনে এত ঘোরপ্যাঁচ ছিল না হে কিশোরী। সেই সময়ের লোকেরা ছিল অত্যন্ত উদার প্রকৃতির। আজ অতিথি নারায়ণ যে কথাটা কেবলমাত্র কথা হয়ে রয়ে গেছে, সেই সময় সেটা লোকেরা মনে প্রাণে মেনে চলত। আর সে অতিথি যদি কোনো সাধু বা সন্ন্যাসী হতো তাহলে তো কথাটা আমাদের বলে নিজের হাতে ধরে থাকা সিগারেটের শেষের অংশটুকু এতক্ষণ পরে নারকেলের মালায় গুঁজে নিয়ে 500 প্যাকেট থেকে আরো একটি সিগারেট বের করে তাতে আগুন জ্বালানো নামারও। বৃষ্টি এতক্ষণে ধরে এসেছে, কেবল মাঝে মাঝে বিদ্যুতের চমকানি, অনবরত ঝিঁঝি পোকার আওয়াজ আর ব্যাঙের টরো টরো শব্দ শোনা যাচ্ছে। এর মাঝে চারি আবারও 3 কাপ চা দিয়ে গেল। তারানাথ আমাদের দুজনকে চা দিয়ে নিজের চাটা চারিকে ফিরিয়ে দিলেন। চারি ফিরে যেতেই তারানাথ সিগারেটে আবারও লম্বা একটা টান দিয়ে বলা শুরু করলেন, মাকে প্রণাম করে আমরা বেরিয়ে এলাম মন্দিরের বাইরে। কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে কাটিয়ে ফিরে এলাম আবার অন্দরমহলের দিকে। দুপুরে খাওয়ার সময় সে কি এলাহি আয়োজন ছিল, কি বলি তোমাদের। বাঁশকাঠি চালের ভাত, মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল, ইলিশ ভাপা, কচি পাঠার ঝোল, পোনা মাছের কালিয়া, শুক্তো, মোচার ঘন্ট, নানা প্রকারের মিষ্টি দই, আরো না জানি কি কি ছিল। মধ্যাহ্ন ভোজন বেশ ভালোই হলো। দুপুরের খাওয়া সেরে আমি আর জমিদার মশাই গিয়ে বসলাম মন্দিরের চাতালে। সত্যি আমি ওই জমিদারের মতো অমায়িক মানুষ দুটো দেখিনি। আর অত ধন সম্পদের অধিকারী হয়েও তার এই অহংকারহীন ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল তার প্রতি। আচ্ছা জমিদার মশাই, জমিদার বাড়ি থেকে মন্দির যথেষ্ট দূরে, তাহলে সকালে আপনি যখন পূজা করছিলেন তখন আপনার মন্ত্রোচ্চারণ জমিদার বাড়ির ভিতরে শোনা যাচ্ছিল কিভাবে? এটার উত্তর আমিও জানি না। কিভাবে এতটা দূরত্বের পরেও স্পষ্ট ভাবে শোনা যায়, এটা আমি ছোট থেকেই দেখে আসছি। আর ঠিক এই কারণেই আমাদের জমিদার বাড়ির এই মন্দির বিখ্যাত। জানেন ঠাকুর মশাই, আমাদের এই কুলদেবীর পুজো আগে করা হতো তন্ত্র মতে, তবে গত কমাস আগে যে কি থেকে কি হয়ে গেল। কোনো প্রসঙ্গহীন ভাবেই হঠাৎ বলা শুরু করলেন জমিদার মশাই। মানে? জিজ্ঞেস করলাম আমি। আরে আজ থেকে প্রায় 7 মাস আগে আমাদের বাড়ির কাজে লাগে 1 বছর 12 মেয়ে দুলারি। মেয়েটির যেমন নাম তেমনই তার রূপ। দেখে মনে হয় যেন স্বয়ং মা দুর্গা বাল্য রূপে এসেছেন। যেমন তার গায়ের রং, তেমন তার চোখের সৌন্দর্য আর উজ্জ্বলতা। আমরা সকলে ওকে নিজের মেয়ের চোখেই দেখতাম। যেহেতু ছোট ছিল, তাই তাকে বড় কোনো কাজে না লাগিয়ে ঠিক করলাম মন্দিরের দেখাশোনার ভার দেবার। মানে ওই ফুল তোলা, মন্দির পরিষ্কার রাখা, এই সমস্ত কাজের দায়িত্বই তাকে দেব। করলামও তাই। আমাদের মন্দিরের পুজো তখন করতেন এক পুরোহিত, কিন্তু তিনি পুরোহিত হলেও তার তন্ত্রবিদ্যায় ছিল অপার দক্ষতা। মায়ের কৃপায় এমন কোনো বাধা ছিল না যেটা উনি কাটিয়ে দেননি। কিন্তু দুলারি আসার মাস 4 পরেই এমন এক ঘটনা ঘটে, যেটার আশা বা কল্পনা কোনোদিন আমরা কেউ করিনি। হঠাৎ একদিন খবর পাই যে মন্দিরে মায়ের বরাভয় মুদ্রার হাত ভেঙে পড়ে গেছে কোনো অজানা কারণ বশত। পুরোহিতের কথায় ভাঙা প্রতিমা বিসর্জন দিয়ে নতুন করে প্রতিমা স্থাপিত করা হয়। আর তার কিছুদিন পর থেকেই হঠাৎ করে কেন জানি একটা বদল দুলারির মধ্যে দেখা যেতে লাগলো। প্রাণবন্ত মেয়েটি, যার মুখে সর্বদা হাসি লেগে থাকতো, সে কেন জানি চুপচাপ হতে থাকলো।
আর তারপরেই আস্তে আস্তে দুলারির শরীরের অবনতি দেখা দিল। মেয়েটা শয্যাশায়ী হয়ে পড়ে। ওকে সুস্থ করার জন্য আমি কতই না ডাক্তার বুদ্ধি আনালাম সারা গ্রাম থেকে, তবে কিছুতেই কিছু লাভ দিল না। আমাদের শেষ ভরসা হয়ে পড়লেন আমাদের মন্দিরের পুরোহিত মশাই। তার কাছে দুলারিকে নিয়ে যাওয়ার কথা উঠতে সে কেন জানি মানা করতে লাগলো। প্রথমে হয়তো সে সমস্ত আশা বিসর্জন দিয়েছিল, কিন্তু আমার উপরে কথা বলে আমাকে অসম্মান জানাতে পারলো না। কাজেই তাকে আমরা নিয়ে এলাম মন্দিরের পুরোহিতের কাছে। পুরোহিত তাকে দেখে বললেন, বান মারা হয়েছে দুলারিকে। কিন্তু কিন্তু কে আর কেন সে জানা কঠিন, তবে মারা হয়েছে এটা জানি। তবে কি কিছু করে এই বান মারার প্রতিক্রিয়া শেষ করা যাবে না? না, দেখুন জমিদার বাবু, এই বান মারা হচ্ছে এমন এক মারণ ক্রিয়া যেটা যে বান মেরেছে সে না তুলে নিলে কেউ কিছু করতে পারবে না। কাজেই এটা আমারও হাতের বাইরে। জানেন ঠাকুর মশাই, দেখতে দেখতে ফুলের মতো প্রাণবন্ত মেয়েটি যেন ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ল। যেদিন দুলারি মারা গেল সেই দিনটা ছিল অমাবস্যা। দুলারির মৃত্যুর ঠিক 1 মাস, হ্যাঁ 1 মাস পরেই আশ্চর্য আর রহস্যজনক ভাবে মারা গেলেন আমাদের মন্দিরের পুরোহিত। যে রাতে তিনি মারা গেলেন সে রাতও ছিল অমাবস্যার। সকালে আমি প্রথমে যাই মন্দিরে। সেখানে আমি দেখি তার মুন্ডহীন দেহটা, যেটির গলায় ছিল পায়ের চাপ পড়ে যাওয়া নীল দাগ, যেন কেউ প্রবল আক্রোশে তার গলায় পা রেখে তার মুন্ডুটার ছিঁড়ে ফেলেছে ধর থেকে এক টানে। আর সেই পদচাপ এতটাই প্রবল ছিল যে পুরোহিতের অর্ধেক শরীর মন্দিরে বাঁধানো প্রাঙ্গণ ভেঙে ঢুকে গেছিল মাটির ভেতরে। সমস্ত মন্দির প্রাঙ্গণ ভিজে আছে রক্তাক্ত হয়ে, কিন্তু তার মুন্ডটা কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে মন্দিরের নিত্য আরাধনার দায়িত্ব নিয়েছিলাম আমি। মনের অতল কোণে কোথাও একটা ভয় আপনা থেকেই স্নান করে নিল। এইভাবে কেটে গেল আরো 1 মাস। আর সেই 1 মাস পরে অমাবস্যার রাতেই আমাদের এক লেঠেলের মৃত্যু ঘটল। সকালে তার দেহ উদ্ধার হয় সদর দরজার সামনে। তার দেহ প্রথমে দেখে আমাদের বাগানের মালি। তার মৃত্যু এমন মর্মান্তিক ছিল যে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না কখনো। আমি যখন কলরবে বাইরে বেরিয়ে যাই, দেখি সদর দরজার সম্মুখে পড়ে আছে একটি চর্মহীন নগ্ন দেহ, যেটির শরীরের কোনোখানে চামড়ার লেশ মাত্র নেই। তার শরীরের চামড়া কেউ যেন সমস্ত শক্তি দিয়ে টেনে খুলে ফেলেছে, যেমন কোন জবাই করা পশুর চামড়া টেনে নেওয়া হয় ঠিক সেইভাবে। চোখের কোটরে চোখ দুটো পলকহীন হয়ে তাকিয়ে আছে যেন আমাদেরই দিকে। তার পেট কেউ চিড়ে ফেলেছে কোনো ধারালো কিছুর আঘাতে, যার ফলে তার নাড়ি বেরিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে সহসা। ওফ, কি ভয়ানক সে দৃশ্য! আমি কি বলবো আপনাকে ঠাকুর মশাই। পরপর 2 মাসে 2টো মর্মান্তিক মৃত্যুর পর সমগ্র গ্রাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ঠাকুর মশাই। এই 3য় মাস চলছে, আর কাল অমাবস্যা। জানি না কি হতে চলেছে এবার। সবাই ভাবছে অমাবস্যাতে দুলারির মৃত্যু হওয়ার কারণে সে প্রেত রূপে উপদ্রব করছে, কিন্তু ঠাকুরমশাই, আপনি যে মধুসুন্দরী দেবীর থেকে বর পেয়েছিলেন যে কোথাও কোনো খারাপ অশুভ শক্তি থাকলে আপনি আগেই তার আভাস পাবেন, তবে কি আপনি এখানে সেটা বুঝতে পারেননি? ঠাকুরমশাইয়ের কথার মাঝে
আবার ফোড়ন কেটে বসলো কিশোরী। এবার খানিকটা কঠিন স্বরে ঠাকুরমশাই বললেন, তোমার বাবু এটা একটা বড্ড বাজে স্বভাব। কখনো পুরো ঘটনা না জেনে তাতে মন্তব্য করতে শুরু করে দাও। আহ ঠাকুরমশাই, ওর কথা ছাড়ুন না, আপনি আগে বলুন। ও তো এমনই, জানেনই তো। হ্যাঁ, তা আমি যা বলছিলাম। কথাটি বলে সিগারেটের শেষ টান দিয়ে সেটা আবারও নারকেলের মালায় গুঁজে বলতে শুরু করলেন তারানাথ। তা কি করে সম্ভব? আপনার কথা মতো মন্দিরের পুরোহিত এক প্রকার তান্ত্রিক ছিলেন, তাহলে নিশ্চয়ই তিনি তার গাত্রবন্ধন রাখতেন। যদি এটা প্রেতের কাজ হতো তাহলে পুরোহিতকে মারা না, মিলছে না। জমিদারের কথার পরিবর্তে বলে বসলাম আমি। সেটাই আমিও ভাবছি ঠাকুর মশাই। জানি না কার দৃষ্টি পড়েছে আমাদের গ্রামে। আমি আপনাকে বললাম না আমার স্বার্থ আছে। আমার এই একটাই স্বার্থ ঠাকুর মশাই, আপনি পারলে আমাদের গ্রামকে বাঁচান। সব কিছুর ওপর ভরসা ছেড়ে বসে আছি। আলিমার এখন আপনি। কাল রাতে হরির মুখে শুনলাম আপনি তন্ত্রবিদ্যা চর্চা করেন, তাই মন বলল একবার শেষ চেষ্টা করে আপনাকে দিয়ে দেখি কোনো লাভ হয় কিনা। জানি না আগামী কাল রাতে কার জন্য শেষ রাত হতে চলেছে। দয়া করে আপনি কিছু করুন ঠাকুর মশাই, আমি আপনার উপকার সারা জীবন মনে রাখবো। আমি কথা কি করে দিই বলুন জমিদার মশাই, তবে আমি আশ্বাস দিচ্ছি আমি চেষ্টা করব। বাকি মা তো আছেন, তিনি যা করেন সঠিক করেন, আর ভুলকে বেশি দিন যে প্রশ্রয় দেন না। তার উপরে বিশ্বাস করেই তো এতটা কাল কাটিয়ে দিলাম ঠাকুর মশাই, কিন্তু কেন যে এটা হচ্ছে সেটাই যে বুঝে উঠতে পারছি না। কে করছে এই নির্মম হত্যা, আর কেনই বা করছে? ওই দেখুন, কথা বলতে বলতে কখন যে সন্ধে নেমে এসেছে বুঝতেই পারিনি। সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে। চলুন যাওয়া যাক, আমি কাপড় পাল্টে আসি। যদি কিছু মনে না করেন, আজ সন্ধ্যা আরতিটা কি আমি করতে পারি? আরে অবশ্যই, কেন না। কথোপকথন শেষ করে আমরা আবার এসে পড়লাম অন্দরমহলে। কাপড় পাল্টে শুদ্ধ বস্ত্রে উপস্থিত হলাম মন্দিরে। এই বেলা লোকের জমজমাটি হয়েছে ভালোই। আমি শুরু করলাম মায়ের আরতি। সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ ভরে গেল মন্ত্রোচ্চারণ, ঘণ্টা, কাঁসার আর বাকিদের মা মা কলরবে। মায়ের রূপের ছটা ঠিকরে পড়তে লেগেছে সমগ্র জনমানবের মাঝে। আরতি শেষে যে যে প্রসাদ নিয়ে নিজ নিজ স্থানে ফিরে গেলেন। জমিদার মশাই আমাকে যেতে বলাতে আমি আর একটু সময় মন্দিরে কাটাবো বলে জানালাম। কাজেই তিনিও আর কিছু না বলে রওনা হলেন অন্দরপানে। দিঘির পার বেয়ে শীতল বাতাস এসে সমগ্র চিত্ত শান্ত করে দিয়ে যাচ্ছে। মন্দিরের ভিতর থেকে বয়ে আসছে ধুনোর মৃদু গন্ধ। আমি কোনো ভাবনায় ডুবে গেছিলাম। সেখানে কতক্ষণ বসেছিলাম জানি না। সম্বিত ফিরে এলো খিলখিলে একটা হাসির শব্দে। পাশ ফিরতেই দেখলাম 1 বছর 7-8 বাচ্চা মেয়ে এসে বসেছে আমার পাশে আমার অজান্তেই। তার গায়ের রং শ্যামবর্ণ হলেও মন্দিরের আলোয় তাকে অপরূপা মনে হচ্ছে। বড় বড় চক্ষু বিশিষ্ট তার মুখমণ্ডল, তার মাথায় কুঁকড়ানো ঝাঁকড়া চুলের রাশি যা নেমে এসে ছড়িয়ে পড়েছে তার বসার স্থানে। কপালে লাল সিঁদুরের টিপ আর পরনে লাল পেরে সাদা শাড়ি, আর হাতে সদ্য তুলে আনা একটা রক্ত জবা। তার দিকে একগাল হাসি নিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, কে তুমি মা? কোথায় থাকো আর এই সময় এখানেই বা কি করছো? আমার নাম তো কৌমারী গো, আমি এখানেই থাকি। যে তুমি এখানে বসে কি ভাবছিলে গো? আমি যে কিছু ভাবছিলাম তা তুমি জানলে কিভাবে? আমি যে সব জানি গো, ও তুমি বুঝবে না।
আচ্ছা, তা তুমি যে এই সময় বাইরে আছো, তোমার মা বাবা খুঁজবে না? না তো, তবে জানো তুমি যেটা ভাবছো সেটা করতে পারবে না গো, তাই পেছনে সরে এসো। চেষ্টা করার কথা দিয়েছো ঠিক, কিন্তু লাভ পাবে না। মানে? ও সময় তোমাকে ঠিক বুঝিয়ে দেবে। কথাটা বলেই বাচ্চা মেয়েটি নেমে অন্ধকারে কোথায় যেন পালিয়ে গেল, খিলখিলিয়ে হাসতে হাসতে। পড়ে রইল শুধু তার হাতের জবা ফুলটি। আমি ঘটনার আকস্মিকতায় সবটা ঠিক বুঝতে পারলাম না, কাজেই ফুলটি তুলে মায়ের পায়ে রেখে রওনা হলাম জমিদার বাড়ির দিকে। রাতে ঠিক করলাম মধুসুন্দরী দেবীর ধ্যানে বসবো, তাই রাতের খাবারে ঠিক করলাম আমিষ খাবো না। হরিকে আমার জন্য দুধ খই দিতে বলে এসে পড়লাম অতিথিশালায়। যথার সময়ে সে এসে আমার খাবার দিয়ে গেল। আমি খাওয়া শেষ করে কিছুক্ষণ পায়চারি করে আমার ঘরে এসে বসলাম পদ্মাসনে, আর এক এক করে শুরু করলাম মন্ত্রোচ্চারণ। আমার ঘর ভরে উঠল কস্তুরীর গন্ধে, কানে বাজতে শুরু করলো পায়েলের মৃদু শব্দ, আর তারপরেই আমার কানে ভেসে এলো মায়াবিনী সেই কণ্ঠস্বর। তারানাথ, তোমার মতো স্থির বুদ্ধির সাধকের পক্ষে এইরূপ অবিচলতা যে মানাই না। আমি জানি তুমি আমাকে কেন ডেকেছ। আমি এও জানি তুমি তোমার প্রাণপণে চাও এই হত্যালীলা থামাতে। তবে এতে তুমি সফল হতে পারবে না তারানাথ। সে যে জেগেছে, আর সে উদ্যত হয়েছে পাপীদের বিনাশের জন্য। কে কে সেই দেবী, আর সে এমন কেনই বা করছে? তারানাথ, সে যে স্বয়ং মহামায়া। তুমি সাহায্য করতে চাইছো কারণ তুমি সম্পূর্ণটা জানো না। তুমি যদি জানতে, তবে তুমি নিজ হতেই পিছিয়ে আসতে। তবে আমি তোমার হিতের জন্য উপদেশ দিচ্ছি, পিছিয়ে এসো তারানাথ, আর মায়ের শরণাপন্ন হও। তারপরে আমি আর মধুসুন্দরী দেবীর আওয়াজ সেই রাতে শুনিনি। মনটা আরো ব্যাকুল হয়ে পড়ল আমার। প্রথমে ওই বাচ্চাটি, তারপরে মধুসুন্দরী দেবী, দুজনেই আমাকে একভাবে সাবধান করে গেল। বুঝতে পারছিলাম কিছু। এমন সময় হঠাৎ মনে পড়ল মধুসুন্দরী দেবীর কথাটা, মায়ের শরণাপন্ন হও। ঠিক করলাম মায়ের ধ্যান করব, যদি কোনো সুরাহা পাই। আবার পদ্মাসনে বসে মায়ের ধ্যান শুরু করলাম। ওম করাল বদনং ঘোরং মুক্তকেশিং চতুর্ভুজং কালিকাং দক্ষিণং দিব্যং মুন্ডমালা বিভূষিত। জানি না কতক্ষণ ধ্যানে ছিলাম আর কখন আমার চোখ লেগেছিল। সকালে ঘুম ভাঙলো মোরগের শব্দে। ঘুম থেকে জেগে যখন উঠি, তখন আমার জানা হয়ে গেছিল যে আমি কোনোভাবেই এদের সাহায্য করতে আর সক্ষম নই। আজ রাতে একজনের মৃত্যু, আর এটাই শেষ মৃত্যু, যেটা অবধারিত। কাজেই আমি ঠিক করলাম সরাসরি পিছিয়ে না এসে আমি এটা দেখাবো যে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। সারাদিন কাটলো কোনো মতে। সন্ধ্যা আরতির পরে সবাই যে যার ঘরে চলে গেল। আমি রইলাম মন্দিরে। জমিদার মশাই ভাবলেন হয়তো আমি কিছু ভেবেছি, তাই আজ রাতটা আমি মন্দিরে মায়ের আরাধনায় কাটাতে চাইছি। কাজেই তিনি কিছু না বলে চলে গেলেন অন্দরের দিকে। আজ অমাবস্যা, আর তার সাথে সম্পূর্ণ আকাশ ছেয়ে গেছে মেঘে, যেটির কারণে হঠাৎ ব্যবসা একটা গরম ছেয়ে গেছে চারিদিকে। চারিদিকে কেবল অন্ধকার। রাত যত গভীর হয়ে চলেছে, নিস্তব্ধতা আরো বেড়ে চলেছে। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে দূরে একটা শিয়াল কেঁদে উঠল করুণ শব্দে, যেন আমার মতো সেও জানতো কি হতে চলেছে একটু পরেই। হঠাৎ মেঘের গর্জন কান বিদীর্ণ করে তোলার উপক্রম করল। আমি বসে আছি মন্দিরের চাতালে। এক সময়
বিদ্যুৎ চমকে উঠে আলোকিত করে তুলল সমগ্র মন্দির প্রাঙ্গণ। আর তাতে আমি যা দেখলাম তাতে আমার সমগ্র শরীর হিম শীতল হয়ে উঠল। মন্দিরের চাতাল থেকে একটু দূরে অবস্থিত বট গাছের তলায় দাঁড়িয়ে আছে এক দিগম্বরী কৃষ্ণবর্ণা নারী মূর্তি। একটা সাপ যার পা জড়িয়ে আছে আষ্টে পিষ্টে। তার বিন্যস্ত চুল ছড়িয়ে আছে তার কোমরের নিচে অবধি। তার হাতে ধরা একটি খড়গ যেটা এতটাই ধারালো যে বিদ্যুতের ঝলক প্রতিফলিত করে ফেলল নিমেষেই আমার দিকে। আর তার অপর হাতে ধরা এক ব্যক্তির চুলের মুঠি যে কুঁকিয়ে কেঁদে চলেছে অনবরত। আবারও একবার বিদ্যুৎ চমকে উঠল, আর এইবার সেই নারী মূর্তি এগিয়ে এসেছে মন্দির প্রাঙ্গণের মাঝ বরাবর। আর তার হাতে ধরে থাকা ব্যক্তিটির মুখ এবার আরো স্পষ্ট হলো আমার কাছে। নায়েব মশাই, অস্ফুটে বেরিয়ে এলো আমার মুখ থেকে। সহসা সেই নারী মূর্তি নিজের হাতে ধরা খড়গ তুলে এক আঘাতে নায়েব মশাইয়ের হাত তার শরীর থেকে আলাদা করে দিল। আর নায়েব মশাই ফেটে পড়লেন আর্তনাদে। সাথে সাথেই আর একটা কোপ গিয়ে বসলো তার পা লক্ষ্য করে, যা তার পা আলাদা করে দিল তার শরীর থেকে। আর তার ঠিক পরেই সেই নারী মূর্তি তার চুল টেনে ধরে তার মাথা তার ধর থেকে আলাদা করে ফেললো এক কোপেই। ঘন ঘন বিদ্যুৎ গর্জনের মাঝে সম্পূর্ণ ঘটনাটা প্রত্যক্ষ দেখলাম আমি। আমার মুখ থেকে এতক্ষণে সহসা অনবরত খালি বেরিয়ে চলেছে মায়ের বন্দনা। হাতের খড়গ নামিয়ে মাটিতে ঠেকালো সে, আর সাথে সাথেই একটা রক্তের ধারা খড়গ বেয়ে নেমে ছড়িয়ে গেল মাটিতে। আর তারপরে আমার সম্মুখে এগিয়ে এসে সেই নারী মূর্তি হারিয়ে গেল মায়ের মৃন্ময় মূর্তির মাঝে। সেই রাতে আমি মায়ের চরণেই কাটিয়েছিলাম। আর সকালে উঠে সমস্ত কিছু, সব প্রকারের ঘটনা জমিদার মশাইকে জানিয়ে আমি রওনা হই আমার অন্য গন্তব্যের উদ্দেশ্যে। সব তো বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু আপনি সেই রাতে মা কালীর ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়লেন, আর তারপরে সকালে আপনার মত হঠাৎ পরিবর্তন। কারণটা বললেন না যে। আর ওই বাচ্চা মেয়েটিই বা কে ছিল? পরে আপনি জমিদার মশাইকে বলে খোঁজ নেননি? ঠাকুর মশাইয়ের গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে প্রশ্ন করল কিশোরী। তারানাথ মৃদু হেসে জবাব দিলেন, সর্ষের মধ্যেই ভূত, কথাটা শুনেছ নিশ্চয়। সেই রাতে মায়ের ধ্যান করতে করতে আমি ঘুমিয়ে পড়ি, আর তারপরেই মায়ের দর্শন পাই আমি আমার স্বপ্নে, আর জানতে পারি সমস্ত ঘটনাটা। কি ঘটনা ঠাকুর মশাই? আমরা দুজনেই সমস্বরে বলে উঠলাম। ছোট্ট মেয়ে দুলারির জমিদার বাড়িতে প্রবেশের পর থেকে সবার তার প্রতি স্নেহের নজর থাকলেও তিনজনের খারাপ নজরের শিকার হয়ে পড়েছিল সে। একদিন সন্ধ্যা আরতির পরে যখন সবাই চলে গেছিল যে যার ঘরে, থেকে গেছিল সেখানে পুরোহিত, লেটেল, নায়েব আর ওই ছোট্ট মেয়ে দুলারিও। হাতে হাতে কাজ করে সে তাড়াতাড়ি অন্দরমহলে ফেরার উপক্রম করে। এমন সময় পুরোহিত তার খারাপ কামনা জাহির করে দুলারির সামনে, আর তার সাথে সাথে করে নায়েব আর লেটেলও। লেটেল চেপে ধরে দুলারিকে মন্দিরের মধ্যেই, আর সাথে সাথে নায়েব বলে ওঠে, এই ছেড়ে দে ওকে, ওকে আমি আগে খাবো। লেটেল আর পুরোহিত সমস্বরে বলে ওঠে, আপনি আমাদের থেকে সম্মানীয় পদে বড়, কাজী আপনি শুরু করুন, আমরা আপনার প্রসাদেই যুক্ত। এমন সময় দুলারি লেটেলের হাতে সজোরে কামড় বসিয়ে পালানোর চেষ্টা করে সেখান থেকে, কিন্তু সফল হয়ে ওঠে না। আর সাথে সাথে তাকে নায়েব তার চুলের মুঠি ধরে টেনে নেয় নিজের কাছে আর আছড়ে ফেলে মন্দিরের মেঝেতে, যার পরে দেবী মূর্তির সাথে ধাক্কা লেগে তার বরাভয় হস্ত খণ্ডিত হয়ে পড়ে।
আর তারপরেই সমগ্র রাত্রি ধরে শুরু হয় ওই ছোট্ট মেয়েটির উপর যৌন নির্যাতন। এক পর্যায়ে এসে দুলারি অজ্ঞান হয়ে পড়ে। নিজেদের কামনা পূর্তির পরে তারা দুলারিকে জ্ঞান ফিরিয়ে এনে ধমক দেয় যে সে যদি কাউকে কিছু জানিয়েছে তবে তাকে তারা মেরে ফেলবে। ভয়ে আরো সেঁধিয়ে যায় দুলারি। ধমক দেওয়ার পরেও তাদের মনের কোণে কোথাও যেন নিজেদের অপকর্মের ভয় চেপে ধরেছিল তাদের, তাই তারা পরামর্শ করে বান মারল দুলারির ওপরে। আর তারপরের সমস্ত ঘটনা তোমাদের অবগত। আর সেই বাচ্চা মেয়েটি কে ছিল? মায়ের অপর নাম জানো কি কিশোরী? তার অপর নাম হলো কৌমারী। সেই ঘটনায় আমি 3 বার মায়ের দর্শন লাভ করি। একবার তার বাল্য রূপে, একবার মাতৃস্নেহের রূপে স্বপ্নে, আর একবার তার উগ্র রূপে প্রত্যক্ষভাবে সামনে থেকে। লক্ষ্য করলাম কথাটির শেষে চোখের কোণে জল জমে উঠেছে তারানাথের। বৃষ্টি থেমে গেছে পুরোপুরি। জানালার ফাঁক দিয়ে বাইরের আকাশের এক ফালি চাঁদ দৃশ্যমান হয়ে উঠেছে স্পষ্টভাবে। ঘড়ির দিকে তাকিয়ে সময় অবগত করে উঠে পড়লাম জায়গা ছেড়ে। ঠাকুরমশাইকে প্রণাম করে তার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আচ্ছা, তোমার কি সত্যি বিশ্বাস হয় ঠাকুরমশাইয়ের গল্পে? সে বিশ্বাস হোক বা না হোক, ছুটির দিনগুলো যে আমাদের ভালোভাবে কাটে সেটা তো আমি জানি। এবার চলো দেখি, আমার সাথে একবার চলো তো। একটা শাড়ি কিনতে যাবো গিন্নির জন্য। অনেকদিন তো কিছু দিই না তাকে, আজ না হয় একটা ছোট্ট উপহার দিই। চলো চলো হে ভাইয়া। আমরা পা চালিয়ে চলতে শুরু করলাম। এমন সময় তারানাথের ঘর থেকে তার কণ্ঠ ভেসে এলো। সকলই তোমারই ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি।